আপনি করেন নাকি? যদি করে থাকেন তাহলে ইমিডিয়েটলি স্টপ করে দিন, কারণ এই জিনিসটা বাজে। দুদিনের জন্য রাজস্থান গেছে। একজন মায়ের বয়সী মানুষ যদি এরকম কথা বলে তাহলে না হঠাৎ করেই খারাপ লাগে। সত্যিই কি মেয়েরা মেয়েদের সাকসেস সহ্য করতে পারে না? ত্রিশুকে ইংলিশ নোটবুকে কি করে রাইটিং প্র্যাকটিস করিয়েছি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি ভালো লাগবে তোমাদের। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। বাজছে এখন ওই 6:30 মতন। কৃষুকে পার্ক থেকে এইমাত্র নিয়ে আসলাম, ফ্রেশ করিয়ে দিলাম। এখন দেখো নিচে এখানে শুয়ে রয়েছে, বারবার বলছে মা বাবা কখন আসবে। আসলে ঘরের মধ্যে তো থাকি তিনজনের মধ্যে একজন যদি বাইরে কোথাও চলে যায় 2-3 দিনের জন্য, ওর ভীষণ খারাপ লাগে। আর তাছাড়াও এখানে বাচ্চা কাচ্চা খেলার মতন খুব একটা পায় না, তাই বারবার ওর বাবার কথা জিজ্ঞেস করছে। ওর বাবা আসলে কয়েকদিনের জন্য রাজস্থানে গেছে, এই 2-1 দিনের মধ্যেই চলে আসবে। পার্ক থেকে আসার পর ওকে খানিকটা খাইয়ে দিয়েছি, এখন ওর খিদে পাবে না। ওই রাতের রান্নার প্রিপারেশন খানিকটা করে রাখছি, এরপর ওকে পড়াতে বসাবো। আসলে যদি রাতের রান্নার কাজ কিছুটা এখন করে রাখি তাহলে রাতের রান্নাটা করতে খুব একটা সমস্যা হবে না। এখন আবার কৃষুকে জিজ্ঞেস করতে হয় জানো তো, বাবা কি খাবে আজকে। ও আবার বলে, আজকে যেরকম বলছে মা অনেক দিন পরাঠা বানাওনি, আজকে একটু বানাও তো। ওর কথা শুনে আমারও মনে হলো তাই তো, অনেক দিন পরোটা বানানো হয় না, আজকে একটু পরোটাই বানাই। পরোটা ন্যাচারালি আমরা সকালবেলাতেই বানাই, তবে আজকে রাতের বেলা বানাচ্ছি। ঘরে পনির ছিল, সেই পনিরটাকে একটু গ্রেট করে নিলাম, আর তার মধ্যে কিছুটা আদা কুচি, কিছুটা ধনেপাতা কুচি দিলাম। আমি এটার মধ্যে রসুন কুচি দিই না, তবে আদাটা অবশ্যই দিই, ভীষণ ভালো ফ্লেভার আসে। তারপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে রাখছি। এইভাবে পনির পরোটা স্টাফিংটা বানালে জানো তো ভীষণ ভালো খেতে হয়, ভীষণ ভালো লাগে খেতে। এবার কিছুটা চাটনি বানিয়ে নিচ্ছি। মোটামুটি ধনেপাতা চাটনিটাই আমি পরোটার সাথে বেশি বানাই, তবে আজকে ধনেপাতা একদম কম পরিমাণে রয়েছে, তাই ভাবলাম টমেটো পুড়িয়ে চাটনিটা বানাবো। 2টো টমেটো কেটে নিলাম, সর্ষের তেলেই টমেটোটাকে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি। টমেটোটা রান্না হতে খানিকটা সময় লাগে, তাই এটাকে আগে দিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলাম। তারপর কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে সব কিছু একটু পোড়া পোড়া করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই পোড়া পোড়া ফ্লেভারটা আসবে যখন, তখনই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। আর আজকে চাটনিটা বানানোর জন্য আমি আমার নতুন আগারো রিগাল নিউট্রি ব্লেন্ডার ইউজ করছি। এটায় 400 ওয়াটের 100% কপার মোটর থাকার জন্য গ্রাইন্ডিং আর ব্লেন্ডিং ভীষণ তাড়াতাড়ি আর ভীষণ স্মুথ হয়। এটাই আছে ডুয়াল ব্লেড টেকনোলজি। যেহেতু আমি চাটনি বানাচ্ছি, মানে লিকুইড কিছু ব্লেন্ড করব, তাই আমি 4 লিফ সেরেটেড ব্লেড ইউজ করছি। জারটাকে ভালোভাবে বসিয়ে ক্লকওয়াইজ টুইস্ট করলে তারপর ব্লেন্ডারটা স্টার্ট হয়, আর যদি জারটা ভালোভাবে লক না হয় তাহলে ব্লেন্ডারটা স্টার্ট হয় না। সেফটিও আছে 100%। কোনো শুকনো জাতীয় কিছু গ্রাইন্ড করার জন্য, স্পেশালি মশলা গ্রাইন্ড করার জন্য 2 লিফ ক্রস ব্লেড ইউজ করছি। আর এটা ইউজ করে যে কোনো পরিমাণে মশলা, মানে অল্প বেশি যে কোনো মশলা খুব মিহিভাবে গ্রাইন্ড হয়ে যায়। আবার ধরো এই মশলাটাকে আমি স্টোর করে রাখতে চাই বেশ কিছুদিনের জন্য, তাহলে আলাদা কোনো স্টোরেজ কন্টেনারের দরকার হবে না। রিসিলেবল লিডটাকে লাগিয়ে এটাকে আমি স্টোরেজ কন্টেনার হিসেবে ইউজ করতে পারবো। আর এটাকে ওয়াশ করাও ভীষণ ইজি। এই যে পেছন দিকটা একটু পুশ করলে হোয়াইট কালারের পোর্শনটা বেরিয়ে আসবে। তারপর রাবার ব্যান্ডের মতন জায়গাটাকে খুলে নিয়ে ব্লেড, রাবার ব্যান্ডটা আর কন্টেনারটাকে ভালো করে ক্লিন করে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে আবার ইউজ করা যায়। এটায় 300, 500, 700 মিলিলিটারের 3টে ব্লেন্ডার জার রয়েছে, তার সাথে 3টে লিড রয়েছে। এই যে ধরো সিপার লিডটাকে লাগিয়ে অ্যাজ এ সিপার বটল হিসেবে এটা ইউজ করা যাবে। ভীষণ ভালো এই জিনিসটা আমার লেগেছে। কোনো স্মুদি বানালে আলাদা করে সিপার বটল এখন থেকে কিনতে হবে না। আর সেকেন্ড, এই রিসিলেবল লিডটাকে লাগিয়ে এটাকে একটা স্টোরেজ কন্টেনার হিসেবে ইউজ করা যায়। আর সিভ লিডটাকে লাগিয়ে যে কোনো মশলা ডাইরেক্টলি এটার মধ্যে কিন্তু স্ট্রেন করে ইউজ করা যায়। তোমরা অনেকেই আগের দিনের একটা শর্ট ভিডিওতে এই ব্লেন্ডারের লিঙ্ক চেয়েছিলে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ব্লেন্ডারের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই লিঙ্ক থেকে এই ব্লেন্ডারটা পারচেস করতে পারো। ওদিকে আটাটা মেখে আমি মোটামুটি সব কিছু প্রিপেয়ার করে চলে এসেছি। এবার কৃষুর জন্য একটু কিছু ওয়ার্কশিট বানিয়ে নেব। নতুন অনেক জিনিস শেখানোর সাথে সাথে আমি বিশ্বাস করি পুরনো জিনিসটাকে বারবার ঝালিয়ে নেওয়া ভীষণ পরিমাণে জরুরি। নাহলে দেখা গেল আমরা নতুন জিনিস শেখাতে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে পেছনে যেই জিনিসগুলো শিখিয়েছি সেই সব জিনিস বাচ্চারা ভুলে গেল। আসলে এখন কিন্তু ওরা যে সব জিনিস পুরোপুরি প্রপার মনে রাখতে পারে তা না। বারবার যদি রিভিশন না করানো হয় তাহলে সব জিনিস ওদের ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আজকে আমি ডিসাইড করেছি যে সমস্ত জিনিস আগে শিখিয়েছি সেই জিনিসগুলোই আজকে ওকে বারবার লিখতে দেবো। আজকে যেরকম ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখতে দেবো ইংলিশ নোটবুকে। আগের একটা ভিডিওতে একজন দিদিভাই জানতে চেয়েছো, এই যে ধরো কৃষু ইংলিশ নোটবুকে লাইন মেনটেন করে লিখতে শিখেছে, এটা কি করে শেখালাম।
এটা শেখানোর পেছনেও যে খুব বেশি বড় সড়ো টেকনিক রয়েছে তা কিন্তু না। আমি বিশ্বাস করি প্র্যাকটিসটাই হলো মেন। যদি রোজ কোনো জিনিস প্র্যাকটিস করানো হয় সবাই সব জিনিস শিখে যায়। মানুষ আসলে অভ্যাসের দাস, অভ্যাস করানোটা কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। এই ক্যাপিটাল লেটারগুলো আর স্মল লেটারগুলো তো লিখবেই, তার সাথে পেছনের কিছু জিনিস আমি ওকে প্র্যাকটিস করাচ্ছি, যেরকম রাইট দ্য ফার্স্ট লেটার, মানে একটা আমি অবজেক্টের ড্রয়িং করে দিয়েছি, সেটার ফার্স্ট লেটার কী হবে সেটাও লিখবে। সার্কেল দ্য অড ওয়ান, এগুলো করে নিক, তারপর আবার অন্য কিছু তৈরি করে দেবো। হ্যাঁ, ফিরে আসি ওই টপিকে, যে ওকে ইংলিশ নোটবুকে কী করে আমি লাইন মেনটেন করে লেখানো শেখালাম। প্রথম তো কোনো বাচ্চাই শিখে আসে না। প্রথম আমি নিজে ডট ডট করে দিতাম। ধরো ক্যাপিটাল এ লিখবে, কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত হবে আমি ডট ডট করে দিতাম, ও সেই ডটগুলো কানেক্ট করে লিখতো। এই অভ্যাসটাই বহুদিন আমি চালিয়ে গেছি। তারপর ধীরে ধীরে ডট দেওয়া বন্ধ করে দিলাম, দেখলাম তাও কোনো লেটারে ওর অসুবিধা হতো। তবে আমি এই জিনিসটা প্র্যাকটিস করানো ছাড়িনি। বারবার বলে দিতাম, ও জিজ্ঞেস করতো মা কোথা থেকে কত অবধি হবে লেটারটা, আমি বলে দিতাম বাবা উপরের রেড লাইন থেকে একদম লাস্টের ব্লু লাইন পর্যন্ত হবে। তো এইভাবে বলে একই জিনিস প্র্যাকটিস করাতে ও ধীরে ধীরে শিখে গেছে। ওই যে বললাম, কোনো কিছুই রকেট সায়েন্স নয়। তুমি যদি বাচ্চাকে সময় দাও, টাইম ইনভেস্ট করো ওর ওপর, পেশেন্স রাখো, একই জিনিস বারবার প্র্যাকটিস করাও, সমস্ত কিছু শিখে যাবে। এবার দেখো মোটামুটি ওর তো এখন লাইন মেনটেন করে লিখতে লিখতে অনেকটা সময় হয়ে গেছে। ও জানে কোথায় ভুল হলে কি ইরেজ করতে হবে, এই জিনিসগুলো আমাকে বলতে হয় না। আবার যতক্ষণ না পর্যন্ত কোনো লেটার পারফেক্ট হয়, লাইন মেনটেন করে না হয়, ও নিজেই বলে মা এটা ভুল হয়েছে, এটা এই লাইনের বাইরে চলে এসেছে, এটাকে আমাকে ইরেজ করে দাও। এই যে যেমন ধরো ক্যাপিটাল আই লিখছে, আই ফর আইসক্রিমের জন্য, তো আইটা একটু ভুল হয়েছিল। প্রথমে ও নিজেই আমাকে বললো মা এটা ভুল হয়েছে, আমি ইরেজ করে লিখি। আমি বললাম হ্যাঁ লেখো। তো এই জিনিসগুলো ধীরে ধীরে প্র্যাকটিসের সাথেই আসে। তোমরা যেটা দেখছো সেটা অনেক দিনের প্র্যাকটিসের ফল। তোমরা যদি নতুন করে বাচ্চাদের শেখাতে চাও তো প্রথমেই অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখো, ধীরে ধীরে সবটা কিন্তু শিখে যাবে। এই জিনিসগুলো ছাড়াও ধরো রাইট আফটার লেটার, বিফোর লেটার, এই জিনিসগুলো আজকে করাবো ভেবেছি। তবে যেহেতু ওর বাবা বাড়িতে নেই, ওর মনটা ভীষণ খারাপ, লিখছে আর বারবার জিজ্ঞেস করছে বাবা কখন আসবে। যাই হোক, প্রথমেই ক্যাপিটাল আর স্মল লেটার লেখেনি, ও এই জিনিসগুলো আগে লিখেছে। আসলে বাচ্চারা জানো তো ওই গতানুগতিকভাবে যদি এবিসিডি লিখতে দেওয়া হয় সেটাই খুব একটা ইন্টারেস্ট বোধ করে না, কিন্তু যদি এরকমভাবে নতুন নতুন ওয়ার্কশিট করতে দেওয়া হয় ওদের ভীষণ ভালো লাগে। কৃষুর ক্ষেত্রে অন্তত এই জিনিসটা হয়। এই যে দেখো ক্যাপিটাল লেটার স্মল লেটার লেখার সময় কত রকমের বাহানা শুরু করেছে, তবে যেই ওয়ার্কশিট দুটোকে করতে দিয়েছি ঘুরিয়ে ফিরিয়ে সেইটা কিন্তু আগেই করে নিয়েছে। প্রথম কিন্তু জানো তো আমি ইংলিশ নোটবুকে ওকে রাইটিং প্র্যাকটিস করাইনি, মানে শেখানোটা ওই যে স্কোয়ার বক্স বানানো থাকে একটা নোটবুকে, সেই নোটবুকে ওকে আমি এবিসিডি শিখিয়েছিলাম। মোটামুটি যখন শিখে গেল তারপর আমি ধীরে ধীরে ইংলিশ নোটবুক আনা শুরু করলাম। তারপর ধীরে ধীরে ওকে ডট ডট করে দিতাম, ও ডটগুলো কানেক্ট করে ক্যাপিটাল লেটারগুলো শিখলো, আর এখন তো মোটামুটি শিখেই গেছে। মা একটা কথা ভীষণ ভালো বলে, ধৈর্য না রাখলে কিন্তু বাচ্চা বড় করা যায় না। তাই এই মোমেন্টটা তো আমাদের মায়েদের স্পেশালি ভীষণ পরিমাণে ধৈর্য নিয়ে বাচ্চাকে শেখাতে হবে, তাহলেই দেখবে শিখে যাবে। প্রত্যেক দিন একটা সময় পড়াতে বসানো, বাচ্চাকে পড়ানোর সময় অ্যাটলিস্ট মারধর না করা, বা মানে পারছে না কেন, শিখতে দেরি হচ্ছে কেন, এটা নিয়ে বকাবকি না করা, এই জিনিসগুলো করলে কিন্তু বাচ্চারা অবশ্যই শিখে যাবে। পড়তে তো খানিকক্ষণ কান্নাকাটি করলো। ওর বাবা মানে দুদিনের জন্য রাজস্থান গেছে অফিসের মিটিংয়ে। এবার ওর বাবা কোথাও এদিক ওদিক গেলে ওর ভীষণ কান্নাকাটি পায়, মানে সারাদিনে যেমন তেমন রাতের বেলা ভীষণ কান্না করে। তো এই একটু আগে কান্নাকাটি করছে, এদিক থেকে চোখের থেকে জল বেরোচ্ছে, আমি মুছিয়ে দিচ্ছে, আবার এদিকে খিদেও পেয়েছে, তাহলে পরোটাটা বানিয়ে দাও। আর কি, এখন অব্দি লেখা কিন্তু কমপ্লিট হয়নি। ওই দুটো জিনিসই করেছে। এখন যে এবিসিডি লিখতে দিয়েছি সিরিয়াল মেনটেন করে, ব্যাস তখন ওর আর ভালো লাগছে না। না তাড়াতাড়ি লিখে নাও। এ বাবা এটা কি বললে তুমি, মুঝে আভি পরোটা দেবে ক্যা, এটা কি বললে তুমি? আচ্ছা তুমি লিখে নাও, আমি পরোটাগুলো বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? কতটুকু লিখেছো দেখি, দেখো চোখের জল পড়ে পেজগুলো ভিজে গেছে বেচারার। তাড়াতাড়ি লেখো ভালো করে লেখো। মোটামুটি পড়াশোনা করার পর এখন একটু যে ডান্স করছে, ওর আবার আজকাল ডান্স করতে ভীষণ ভালো লাগে। ওই কার্টুনের সব গান চালিয়ে নেয়, তারপর নিজের মতন করে ডান্স করতে থাকে। ওইদিকে ডান্সটা করুক, আমার তো ডিনারের প্রিপারেশন করাই রয়েছে, শুধু পরোটাটা বানিয়ে নিলেই হয়ে যাবে, মা ছেলে খেতে বসবো। আজকে আমাদের রাতের খাবার বলতে এটাই, ওই একটু চাটনি বানালাম, সেই চাটনিটা, তার সাথে পনিরের পরোটা। কৃষু যদিও চাটনিটা খাবে না, আমিই খাবো, আর কৃষু শুধু পরোটাটা খেয়ে নিলেই হয়ে যাবে। এই যে এখানে বেড, এই যে এখানে ওর কম্পাস বক্স রাখা, মানে পেন্সিল বক্স,
এখানে ওর যেতে নাকি ভয় করছে। হাই, কালকে ভিডিওটা শেষ করেই দিয়েছিলাম, কিন্তু এমন একটা জিনিস ঘটে গেল, আমি সকালবেলায় ভাবলাম এই জিনিসটা একটু ব্লগে শেয়ার করি। বহুদিন পর এখন ধীরে ধীরে বড় ব্লগ দিচ্ছি, তোমরা বেশ পছন্দ করছো, ভালো লাগছে। কিন্তু রিসেন্টলি আমি রান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করি, তোমরা হয়তো জানো, আর তোমরা ভীষণ ভালোবাসা দাও রেসিপি ভিডিওগুলোতে। আর আমার রেসিপি ভিডিওগুলোতে বেশিরভাগ সময় আমার ফেসটাও দেখা যায় না, আমি প্রপার শুধু রান্নার ভিডিওর ওপরেই ক্যামেরা ফোকাসটা থাকে। রান্নার ভিডিওতে ন্যাচারালি খুব একটা হেড কমেন্ট পাওয়া যায় না। হেড কমেন্ট হলে কীরকম ধরনের হয়, তেল বেশি, এত তেল কেন খাচ্ছ, এই ধরনের কমেন্ট। আর এই ধরনের কমেন্ট নিয়ে এটা তো নর্মাল, তাই না? একটা মানুষের যদি আমার রান্না পছন্দ না হয় কিংবা ভিডিওটা পছন্দ না হয়, সেই ভিডিও রিলেটেড একটা কমেন্ট আসবে, এটা ভীষণ নর্মাল। আর আমি সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই কমেন্টগুলো আমার কন্টেন্টটাকে আরও অনেক সুন্দর বানাতে সাহায্য করে, কোথায় ভুল হচ্ছে বুঝতে সাহায্য করে। বাট একটা রান্নার ভিডিও আমি রিসেন্টলি শেয়ার করেছি, সাদা মালাই চিকেন বলে, আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। সেখানে একজন আন্টি, মানে আমার দেখে মনে হয়েছে আমার মায়ের থেকেও খানিকটা বড়, তাই আমি আন্টি বলছি, বা তার প্রোফাইল থেকে মেবি তার মেয়ে বা ছেলে বা অন্য কেউ কমেন্ট করতে পারে, আমি জানি না, বা হয়তো আমার বয়সী কেউ কমেন্ট করছে, তো আমি সেটা জানি না। তিনি কমেন্ট করেছেন, আমি কমেন্টটা স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি, ন্যাকা ষষ্ঠী, বরের টাকায় ফুটানি করা মেয়ে ছেলে। এই কমেন্টটা আমি আমার একটা রান্নার ভিডিওতে পেয়েছি। আমি ভালো এই ব্যাপারটা নিয়ে কথা বলা যাক, কারণ মানুষ হয়তো মানুষের লাইফে এতটাই বেশি ফ্রাস্ট্রেটেড যে একটা রান্নার ভিডিও এসে এই ধরনের কমেন্ট করছে। আন্টি, আপনি যদি দেখে থাকেন বা না দেখে থাকেন, যারা এই ধরনের মেন্টালিটি রাখেন যে বরের টাকায় ফুটানি করছে, এটা কিন্তু এক ধরনের ভালো জিনিস। বরের টাকায় ফুটানি করা তো নর্মাল। যদি অন্য কারোর টাকায়, বাইরের লোকের টাকায় কোনো মেয়ে ফুটানি করে, দ্যাট ইজ রং। আপনি করেন নাকি? যদি করে থাকেন তাহলে ইমিডিয়েটলি স্টপ করে দিন, কারণ এই জিনিসটা বাজে। বউ বরের টাকায় ফুটানি করবে, বর বউয়ের টাকায় ফুটানি করবে কি করবে না, এটা তাদের উপরেই ছেড়ে দিন, এটা তাদের ব্যক্তিগত স্পেস। এই স্পেসটায় ঢোকার কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই। একটা মানুষ যে কিচেন রিলেটেড ভিডিও বানায়, রেসিপি রিলেটেড ভিডিও বানায়, তার কমেন্ট সেকশনে এসে তার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করাটা কি খুব দরকার আছে? আমার তো মনে হয় না। আপনি হয়তো আপনার মেয়ের বয়সী মানুষ, বা হয়তো মেয়ের বয়সী না, বা আপনার বয়সী, আমি জানি না, কিন্তু এই জিনিসগুলো করবেন না। মানে আপনি যদি অন্য কারোর টাকায় ফুটানি করে থাকেন আর সেটাকে নর্মাল বলে মনে করেন, তাহলে এটা এখনই স্টপ করে দিন। এটা কিন্তু ভুল। বরের টাকায় ফুটানি করা বা বর যদি বউয়ের টাকায় ফুটানি করে, ভীষণ নর্মাল ব্যাপার। আর সত্যি কথা বলি, শুধু আমি আমার বরের টাকায় ফুটানি করি তা কিন্তু নয়, আমার বড় আমার টাকায় ফুটানি করে, আর আমরা ভীষণ মানে ভালো স্যাটিসফাইড এই জিনিসটাকে নিয়ে। এটাকে আসলে রিলেশনশিপ গোল বলে, যে जो तेरा है वो मेरा है, जो मेरा है वो तेरा। এটা বিলিভ করি আমরা, আর এটা বিলিভ করেই আমাদের সংসার জীবন এগোচ্ছে। সো আমি আমার বরের টাকা যদি ফুটানি করেও থাকি, সেটা নিয়ে প্লিজ বদার্ড হবেন না।